সুপ্রিয় দর্শক, বাংলাদেশ একদিকে উন্নয়নের অগ্রগতির উজ্জ্বল গল্প, অন্যদিকে আসন্ন ভয়ঙ্কর জলবায়ু সংকটের কেন্দ্রবিন্দু। বিশ্বব্যাংক বলেছে আগামী 5 বছরের মধ্যেই বাংলাদেশ হবে বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। বন্যা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সব মিলে দেশের 90% মানুষ থাকবে সরাসরি ঝুঁকির মুখে। আজকের ভিডিওতে আমরা দেখাবো এই ঝুঁকি এত বাড়ছে কেন, কোন ভুলে আমরা এই অবস্থায়, এবং পূর্ববর্তী সরকারের নেওয়া কোন পদক্ষেপগুলো বাংলাদেশে বিশ্ব দরবারে রোল মডেল করে তুলেছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামী 5 বছর হলে আমাদের কি করতে হবে, 5 বছর যদি বাঁচতে হয় আমাদেরকে কি করতে হবে। 2024 সালের শেষের দিকে বিশ্বব্যাংক প্রকাশ করেছে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট, ফ্রম রিস্ক টু রেজিস্ট্যান্ট, হেল্পিং টু পিপল অ্যান্ড ফার্মস অ্যাডাপ্ট ইন সাউথ এশিয়া। এখানে পরিষ্কার বলা হচ্ছে দক্ষিণ এশিয়া হবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল, এবং সেই অঞ্চলের মধ্যে সবচেয়ে ঝুঁকিতে থাকবে বাংলাদেশ। 2030 সালে আগে জলবায়ু বিপর্যয় অর্থনীতি, কৃষি, শিল্প সবকিছুতে অস্থিতিশীল করে তুলবে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার বলেছেন, ভৌগোলিক অবস্থান, ঘন জনসংখ্যা এবং ডেল্টা এলাকা হয় বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এটি শুধু সাধারণ সতর্কবার্তা নয়, এটি একটি বৈজ্ঞানিক পূর্বাভাস যাকে অগ্রাহ্য করলে ভবিষ্যতের ক্ষতির মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছাতে পারে। ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের বড় অংশই নদী ভাঙ্গন প্রবণ ডেল্টা অঞ্চল। বর্ষায় অতিরিক্ত পানি, শুষ্ক মৌসুমে পানি স্বল্পতা, এ দুটি একসঙ্গে হুমকি তৈরি করে। অতি ঘন জনসংখ্যার ক্ষেত্রে কি হচ্ছে, 170 মিলিয়ন বেশি মানুষের উপর যে কোনো দুর্যোগের প্রভাব বহুগুণ বৃদ্ধি পায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বিশ্বব্যাংকের পূর্বাভাস, উপকূলীয় 20 থেকে 30% এলাকা স্থায়ীভাবে পানির নিচে চলে যেতে পারে। এতে লাখো মানুষের বাসস্থান, কৃষিজমি এবং চিংড়ি শিল্প সবই ঝুঁকিতে পড়বে। 4 নম্বর, তারা বলছে তাপমাত্রা বৃদ্ধি। 2030 সালের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হিট স্ট্রোক জোন তৈরি হতে পারে, যেখানে 45 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখা যাবে। তার মানে ধরেন দক্ষিণ অঞ্চল, যেটা আমরা বরিশাল, ভোলা এই অঞ্চলগুলোতে বলি। বন্যা এবং পানি বন্দিত্ব, 2020 থেকে 2024 সময়কালে বন্যা বিশ্লেষণ দেখা গেছে পূর্বের তুলনায় আবাদি জমির ক্ষতির পরিমাণ দ্বিগুণ হয়েছে। যদিও ঝুঁকি বাড়ছে, আন্তর্জাতিক সংস্থাগুলো স্বীকার করছে 2009 থেকে 2024 সাল পর্যন্ত জলবায়ু অভিযোজন এবং দুর্যোগ প্রশমনে অসাধারণ সাফল্য এসেছে বাংলাদেশে। এবং আপনারা জানেন যে এই যে সাফল্যটা আসার পিছনে অন্যতম কাজ করছে কিন্তু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তার হাত ধরে কিন্তু সে এই জলবায়ুর যে ঝুঁকি সেটাকে কিন্তু বিশ্বব্যাপী সবচেয়ে বেশি মানুষের কাছে তুলে ধরার ব্যাপারে ওনার একটা অনন্য কাজ ছিল। এবং সেই অনুযায়ী বাংলাদেশকেও কিন্তু এই প্রস্তুতি নেওয়া, যে সামনে যে দুর্যোগ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের যে ভয়ঙ্কর বিষয়টা আসবে সেগুলোকে মোকাবেলা করার জন্য ওনার কিন্তু ব্যাপক একটা পরিকল্পিত প্রস্তুতি ছিল। এখন আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ কয়েকটি অর্জন এই যে শেখ হাসিনার বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, সেটা কি করেছে সেটা একটু আমরা তুলে আনতে চাই। 1 নম্বর ছিল ঘূর্ণিঝড়ে মৃত্যুর হার কমিয়ে আনা। 2009 সালের আগে যেখানে একটি ঘূর্ণিঝড়ে মৃত্যু হার ছিল 1000 থেকে লাখে, সেখানে 15 বছরের সাইক্লোনের মৃত্যুর সংখ্যা সীমিত হয়েছে শতকের মধ্যে। মানে কোনো সময় 100, কোনো সময় 150, 50, 60 জন, 30 এরকম মারা গেছে। কারণ 4000 প্লাস সাইক্লোন সেন্টার, উপকূলীয় বাঁধের পুনর্নির্মাণ, সিপিপি মানে সাইক্লোন প্রিপারেডনেস প্রোগ্রামের আন্ডারে 76,000 স্বেচ্ছাসেবক এবং আগাম সতর্কবার্তা ডিজিটালাইজেশন করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই কাজগুলো করেছিল। ঘূর্ণিঝড় আস্ফলন, ইয়াস, সিনথাং এবং মোখা সবগুলোতে প্রাণহানি কম ছিল প্রশংসনীয়ভাবে। ডেল্টা প্ল্যানে 2100 সালে যে ডেল্টা প্ল্যান ছিল সেইটাতে যেটা বলা করেছিল উনি 2018 সালে এই 100 বছরের মাস্টার প্ল্যানকে বিশ্বের সেরা দীর্ঘমেয়াদী জলবায়ু পরিকল্পনা বলা হয়। দেখেন উনি কতটা দূরদর্শী ছিল, জননেত্রী শেখ হাসিনা কতটা দূরদর্শী ছিল। 2018 সালে উনি 100 বছরের মাস্টার প্ল্যান করছে, যে মাস্টার প্ল্যানটা বিশ্বব্যাপী যে জলবায়ুর এই পরিবর্তনের ক্ষেত্রে যে ব্যবস্থা নিতে হবে সেটা যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বিশ্বের ভিতরে কিন্তু একটা মাস্টার প্ল্যান হিসেবে সে উত্থাপন করেছিল। এবং এরকম মাস্টার প্ল্যান কিন্তু কেউ উত্থাপন করতে পারে না। কি করা হয়েছিল সেখানে? 65টি স্বল্পমেয়াদী, 80টি মধ্যমেয়াদী এবং 35টি দীর্ঘমেয়াদী প্রকল্প চালু করেছিল। এই কাঠামো অনুযায়ী বন্যা নিয়ন্ত্রণ, নদী শাসন, কৃষি অভিযোজন, পানি ব্যবস্থাপনা এবং বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব ছিল। 3 নম্বরে উনি আরেকটা ব্যবস্থা নিয়েছিল, সেটা হচ্ছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ফান্ড করার জন্য ফান্ড একটা করেছিল। 2009 সালে নিজের অর্থে $450 মিলিয়ন ফান্ড, বিশ্বের প্রথম। দেখেন শেখ হাসিনা এই যে জলবায়ু পরিবর্তনে আমরা যে ক্ষতির সম্মুখীন হবো, আমাদের বাংলাদেশের মানুষ যে চ্যালেঞ্জের মুখে পড়বে, সেইটাকে প্রতিহত করার জন্য সে অলরেডি
450 মিলিয়ন ডলার কিন্তু ফান্ড তৈরি করছে, যেটা বিশ্বের প্রথম, বিশ্বের অন্য কোনো দেশ করেনি এখনো। এ পর্যন্ত 900 প্লাস প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এটি আন্তর্জাতিকভাবে একটি মডেল হিসেবে বিবেচিত ছিল। 4 নম্বরে মুজিব ক্লাইমেট প্রপার্টি প্ল্যান একটা নাম ছিল, মানে MCPP। কপ 26 এ শেখ হাসিনা উপস্থাপনায় বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল। এই প্ল্যানের মূল ধারণা দুর্যোগ থেকে সমৃদ্ধি। বাংলাদেশ শুধু টিকে থাকবে না, বরং জলবায়ুকে অর্থনীতিতে পরিণত করে এটা লাভবানে যাবে। মানে আমাদের যে দুর্যোগ আসবে সেটাকেও আমরা কিভাবে কাজে লাগিয়ে সেটাকে আমরা লাভবান হতে পারি, সেই ব্যাপারটাকে উনি একটা প্রজেক্ট দাঁড় করেছিল তখন। সেটাকে বলা হচ্ছে দুর্যোগ থেকে সমৃদ্ধি। মানে দুর্যোগ আসবে কিন্তু সেটাই আমাদেরকে সমৃদ্ধি তৈরি করবে। মানে কতটা দূরদর্শী চিন্তা করছে, মানে এই মহিলার কথা আসলে কি বলবো, উনি আসলে এই বাংলাদেশকে নিয়ে এত চিন্তা করছে, এত ভাবছে। যদি চিন্তা না করতো, না ভাবতো, তাহলে এই ধরনের প্ল্যান করা আসলে সম্ভব না। এটা কিন্তু একজন যোগ্য দূরদৃষ্টি সম্পর্ক নেতারই কাজ। আরেকটা কাজ করেছেন, সেটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতি। মানে ধরেন এই যে আমরা যে তেল গ্যাস এগুলো দিয়ে যে জ্বালানি তৈরি করি, সেটার না দিয়ে তারা সৌরজোট প্ল্যান হতে শুরু করে নানান ধরনের নবায়নযোগ্য যেগুলো জ্বালানি। 2009 সালে সৌর বিদ্যুৎ ক্ষমতা ছিল মাত্র 25 মেগাওয়াট, 2024 সালে তা 12,000 মেগাওয়াটে ছাড়িয়েছে। তার মানে দেখেন আপনি, কই 25 মেগাওয়াট ছিল, কই 1200 মেগাওয়াটে গেছে। 25 মেগাওয়াট থেকে 1200 মেগাওয়াট শুধু সৌর বিদ্যুৎ প্যানেল নিছে। সোলার হোম সিস্টেম মাধ্যমে বিদ্যুৎ পেয়েছে 2 কোটির বেশি মানুষ। ভাবতে পারেন আপনি, বাংলাদেশের 18 কোটি মানুষের 2 কোটি মানুষই এই সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ পাইছে। উপকূলীয় সবুজ বেষ্টনী এবং ম্যানগ্রোভ বন তৈরি করার প্রকল্প। 2 লাখ হেক্টরের বেশি নতুন নবায়ন, যা ঘূর্ণিঝড়ের গতি 25 থেকে 30% কমায় ফেলবে। 7 নম্বরে চিন্তা করেন ওনার পরিকল্পনাটা কি। মানে এত বেশি গাছ বনায়ন উনি করছে সমুদ্র পৃষ্ঠে বা সমুদ্রের সামনে জায়গাগুলোতে, যে ঘূর্ণিঝড় যখন আসবে এই গাছের মাধ্যমে এই যে সবুজ বেষ্টনী প্রথম হলো ঘূর্ণিঝড়টাকে দুর্বল করে দিবে। এবং তার ফল কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পাইছি। বিশ্বের কূটনীতিক নেতৃত্ব, CBF এর সভাপতি হিসেবে বাংলাদেশ প্যারিস চুক্তিতে 1.5 ডিগ্রি লক্ষ্য অন্তর্ভুক্ত করতে বড় ভূমিকা রাখে। চিন্তা করেন, মানে এই শেখ হাসিনার এই যে উদ্যোগগুলো, মানে বাংলাদেশে এই পৃথিবীতে জলবায়ুর পরিবর্তনের যে এফেক্ট, সেটা কিন্তু সারা বিশ্বে, ইউরোপ আমেরিকা হতে শুরু করে সব জায়গাতে, ঘূর্ণিঝড় হতে শুরু করে নানান প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা দেখছি। কিন্তু সেখান থেকে উত্তরণে তারা কোনো প্ল্যান কিন্তু করেনি, কিন্তু শেখ হাসিনা কিন্তু সেই প্ল্যান করে ফেলছে যে বাংলাদেশের মানুষকে কিভাবে প্রোটেক্ট করবে এবং কিভাবে জীবন নির্বাহ করে আবার বেঁচে থাকবে। এত অর্জন থাকার পরও কেন বিশ্বব্যাংক বলছে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিতে? মূল কারণ 3টি। জলবায়ু পরিবর্তনের গতি আমাদের প্রস্তুতির চেয়ে দ্রুত, অর্থনৈতিক উন্নয়নের চাপ এবং সাধারণ দ্বিগুণ ছাড়িয়েছে, উপকূল নদী ভাঙ্গন এলাকায় মানুষের পুনর্বাসন এখনো ধীর গতি। এবং এই যে নতুন সরকার ইউনূস আসছে, সেই ইউনূস সরকারের আমলে শেখ হাসিনার যে প্রকল্পগুলো ছিল, সেই প্রকল্পগুলো কিন্তু সব বন্ধ করে রাখা হয়েছে এবং এই প্রতিহিংসামূলকভাবে বন্ধ করে রাখছে। এই দেশের মানুষের চিন্তা না করে ইউনূস এই কিন্তু পুরো প্রজেক্টকে, আপনাদের এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আমরা শুনলাম, এইগুলো কিন্তু শেখ হাসিনার দূরদর্শিতার প্রমাণ, বাংলাদেশের মানুষকে সেভ করার। উনি বাংলাদেশের মানুষের ব্যাপারে কতটা বেশি চিন্তা করতেন, এটা থেকেই কিন্তু প্রমাণিত। বিশ্বব্যাংকের মতে মাত্র 5 বছরে দেশের 17 থেকে 20 মিলিয়ন মানুষ হতে পারে জলবায়ুর অভিবাসী। কৃষি উৎপাদন কমতে পারে 15 থেকে 20%, জিডিপি ক্ষতি হতে পারে 2% পর্যন্ত হতে পারে। এটি শুধু পরিবেশগত সমস্যা না, এটি একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক নিরাপত্তার সংকট। উপকূলীয় বাঁধ পুনর্নির্মাণ, 7,000 কিলোমিটার বাঁধ পুনর্নির্মাণ এবং শক্তিশালী করা জরুরি। ঢাকা চট্টগ্রাম বড়নগরে বন্যা ব্যবস্থাপনা উন্নত করা জরুরি। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ আরো দ্বিগুণ করা জরুরি। গ্রিন অর্থনীতি, প্রযুক্তি, বিদেশি বিনিয়োগ আনতে কূটনীতিক তৎপরতা বাড়াতে হবে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত পুনর্বাসন, জলবায়ু, অর্থনৈতিক, আন্তর্জাতিক চাপ বাড়ানো। বিশ্বে কার্বন নির্গমনে বাংলাদেশের অংশ মাত্র হচ্ছে 0.4%। তবুও সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত দেশটি একটি হচ্ছে বাংলাদেশ। তাই গুরুত্বপূর্ণ দাবি আমাদের অধিকার এবং সেই অধিকারকে আদায় করা। এই যে গত সপ্তাহে কপ সম্মেলন গেল, বাংলাদেশ সরকার কি পেয়েছে, কি এনেছে বলেন? পারছে কোনো কথা বলতে? অথচ এই জলবায়ু সম্মেলনে শেখ হাসিনা যখনই গিয়েছে, সে কিন্তু সেখানে সবার মধ্যমণি আলো হয়ে, এবং সে যে প্রস্তাবনা দিয়েছে তার সেই প্রস্তাবগুলোই কিন্তু বিশ্বের রোল মডেল হিসেবে কাজ করতেছে। বাংলাদেশের সামনে 2টি পথ, একটি হলো ভয়াবহ ভবিষ্যতের দিকে হাঁটা, আরেকটি হলো বুদ্ধি, বিজ্ঞান এবং নীতি প্রস্তুতি দিয়ে সেই ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করা, যেটা শেখ হাসিনা করেছিল। পরবর্তী সরকারের তৈরি ভিত্তি আমাদেরকে, পূর্ববর্তী সরকারের এই যে শেখ হাসিনার এই ভিত্তিটা কিন্তু শক্তিশালী করছে, কিন্তু সময় খুব সীমিত। বিশ্বব্যাংকের সতর্কবার্তা উপেক্ষা করলে কৃষি, অর্থনীতি, শিল্প, জীবন সবকিছু ভয়ঙ্কর
ক্ষতিগ্রস্ত হবে। এটাই সময় রাজনৈতিক বিভাজন ভুলে জাতীয় ঐক্য করে জলবায়ু অভিযোজনে গতি আনার। এবং আমরা মনে করি বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, এই যে জলবায়ুর প্রভাব, সামনে যে ঝড়, তুফান, বন্যা এবং দুর্ভিক্ষ আসতেছে, সেটা থেকে বাঁচার জন্য বাংলাদেশের মানুষের একমাত্র নেতা হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশকে কোনো রকমই বাঁচানো সম্ভব না। একদিকে দেখেন জলবায়ুর পরিবর্তনে আমাদের সামনে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আসতেছে, আরেকদিকে পিচাসি ইউনূস কি করতেছে, এই জঙ্গিবাদ দিয়ে বাংলাদেশের মানুষকে জীবনটাকে নাভিশ্বাস করে ফেলছে। মব সন্ত্রাস হতে শুরু করে বাউলদের উপরে হামলা, মানে হেন কোনো অপরাধ নাই। প্রতিদিন নদী খাল বিলে ৪টা-৫টা লাশ, রাস্তাঘাটে ধর্ষণ, মানুষের জীবনের প্রতি, সন্ধ্যার পরে বাইরে বেরাও যাচ্ছে না। কি একটা অস্থিতিশীল দেশ বানায় রাখছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ কি বিশ্বব্যাংকের সতর্কবার্তাকে গুরুত্ব দিচ্ছে বলে আপনি মনে করেন? ডেল্টা প্ল্যান ২১০০ কি বাস্তবায়নের গতি বাড়ানো প্রয়োজন? এবং এই যে ডেল্টা প্ল্যান ২১০০ যেটা ছিল, সেটা শেখ হাসিনার কি সবচেয়ে যুগান্তকারী প্রজেক্ট ছিল এবং বিশ্বব্যাপী ছিল কিনা, সেটাও আপনার মতামতে জানাবেন। আমরা মনে করি এই বাংলাদেশকে ভবিষ্যৎ একমাত্র শেখ হাসিনার হাতে নিরাপদ। ধন্যবাদ দর্শক, আমার সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।